উত্তোলন কোন ধরনের হিসাব? তোমাকে যদি জিজ্ঞেস করা হয় উত্তোলন কোন ধরনের হিসাব, তোমাদের মধ্যে অনেকে আনসার দিয়ে দাও উত্তোলন ব্যয়, আবার অনেকে বলো যে না না ভাইয়া উত্তোলন ব্যয় না, এটা হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। বাবা মালিকানা সত্ত্ব হিসাব যদি হয় তাহলে সেটা ক্রেডিট হওয়ার কথা ছিল না। আবার সেম যদি প্রশ্নটা আবার করি যে ক্রয় ফেরত কিংবা বিক্রয় ফেরত কোন ধরনের হিসাব, সেক্ষেত্রে তুমি কি আনসার দিবা আমাকে? তো এই ধরনের প্রশ্নগুলোকে বা এই ধরনের উপাদানগুলোর হিসাব বিজ্ঞান একটা নাম আছে, এই নামটা হচ্ছে বিপরীত হিসাব। আজকে আমাদের টপিক হচ্ছে বিপরীত হিসাব। ভার্সিটি অ্যাডমিশন অ্যাকাউন্টিং এর যে কন্টিনিউয়াস 25 লেকচার ফার্স্ট পেপারের উপর ছিল, আজকের তৃতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম করতেছি। আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত। চলো আর কথা না বলে আমরা শুরু করি। বিপরীত হিসাব কি? যে হিসাবের মাধ্যমে সংশ্লিষ্ট বা জড়িত কোনো হিসাবের ব্যালেন্স হ্রাস পায়, অর্থাৎ যে হিসাব অন্য কোনো হিসাবের ব্যালেন্স হ্রাস করে তাকে বিপরীত হিসাব বলে। কি বলছি? যে হিসাব অন্য কোনো হিসাবের ব্যালেন্স হ্রাস করে তাকে কি বলে? বিপরীত হিসাব বলে। এখন প্রশ্ন হচ্ছে বিপরীত হিসাবের প্রকারভেদ কয়টা? দেখো, সাধারণ হিসাব হচ্ছে 5টা: সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব। একইভাবে বিপরীত হিসাবেরও প্রকারভেদ 5টা: বিপরীত সম্পদ, বিপরীত আয়, বিপরীত ব্যয়, বিপরীত দায়, বিপরীত মালিকানা সত্ত্ব। ঠিক আছে? বিপরীত সম্পদ, বিপরীত দায়, বিপরীত আয়, বিপরীত ব্যয়, বিপরীত মালিকানা সত্ত্ব। অর্থাৎ সাধারণ যে হিসাবগুলো আছে প্রত্যেকটা হিসাবের বিপরীত হিসাব আছে। তো এখন আমরা প্রথমেই দেখব যে বিপরীত সম্পত্তি হিসাব কাকে বলে। বিপরীত সম্পদ, দেখো আমরা বিপরীত হিসাবের ডেফিনেশন কি বলছি? যে হিসাব অন্য হিসাবের ব্যালেন্স হ্রাস করে, যে হিসাব অন্য হিসাবের ব্যালেন্স হ্রাস করে, যে হিসাব অন্য হিসাবের ব্যালেন্স কি করে? হ্রাস করে, তাকে বিপরীত হিসাব বলে। যেটার ফলে অন্য হিসাবের ব্যালেন্স কমে যায় তাকে বিপরীত হিসাব বলে। এখন বিপরীত সম্পদ হিসাব কাকে বলে? বিপরীত সম্পদ হিসাব কাকে বলে? যে হিসাব সম্পদের ব্যালেন্স হ্রাস করে তাকে বিপরীত সম্পদ হিসাব বলে। যেমন অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয়, অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয়, এটার ফলে স্থায়ী সম্পত্তির ব্যালেন্স হ্রাস পায়, তাহলে পুঞ্জীভূত অবচয় নিশ্চিত একটা বিপরীত সম্পদ হিসাব। ঠিক সেমভাবে কুঋণ সঞ্চিতির ফলে দেনাদারের ব্যালেন্স হ্রাস পায়, তাহলে কুঋণ সঞ্চিতি হচ্ছে বিপরীত সম্পদ হিসাব, এটার ফলে দেনাদারের ব্যালেন্স হ্রাস পাইছে। দেনাদারের বাট্টা সঞ্চিতির ফলেও দেনাদারের পরিমাণ হ্রাস পাচ্ছে, তাহলে অবচয় সঞ্চিতি, কুঋণ সঞ্চিতি এবং দেনাদারের বাট্টা সঞ্চিতি এগুলো হচ্ছে বিপরীত সম্পদ হিসাব। যেহেতু সম্পদ ডেবিট পক্ষ, তাই বিপরীত সম্পদটা হবে ক্রেডিট পক্ষ বা ক্রেডিট জের। ঠিক আছে? ওকে, এবার দেখো বিপরীত দায় হিসাব। তোমরা ছোটবেলায় মানে 9-10-এ একটা লাইন মুখস্থ করছো, লাইনটা হচ্ছে সকল সঞ্চিতি ক্রেডিট, পাওনাদারের বাট্টা সঞ্চিতি ডেবিট। এখন প্রশ্ন হচ্ছে পাওনাদারের বাট্টা সঞ্চিতি কেনই ডেবিট হবে? তোমরা এটা কিন্তু মুখস্থ করে আসছো, সকল সঞ্চিতি ক্রেডিট, পাওনাদারের বাট্টা সঞ্চিতি ডেবিট, তাই না? কেন? কারণ পাওনাদারকে বাট্টা করলে পাওনাদারের পরিমাণ হ্রাস পায়, আর পাওনাদারের বাট্টা সঞ্চিতির যোগফলটা পাওনাদার থেকে বিয়োগ যাবে। পাওনাদারের বাট্টা সঞ্চিতির যে যোগফল, এটার ফলে পাওনাদারের পরিমাণ হ্রাস পাবে, এটা পাওনাদার থেকে বিয়োগ হবে। এই জন্য পাওনাদারের বাট্টা সঞ্চিতিকে বলা হয় পাওনাদারের বিপরীত হিসাব। এটা পাওনাদারের বিপরীতে কাজ করে, যেহেতু পাওনাদার একটা দায়, এটা পাওনাদারের বিপরীতে কাজ করে, তাহলে এটা হচ্ছে বিপরীত দায়। ক্লিয়ার? এটা কি দায়? বিপরীত দায়। আর দায় ক্রেডিট, বিপরীত দায় তাহলে কি হবে স্যার? ডেবিট হবে। দায় যেহেতু ক্রেডিট, বিপরীত দায় কি হবে? ডেবিট হবে। এরপর বিপরীত আয় হিসাব, অর্থাৎ যে হিসাবের ফলে আয়ের ব্যালেন্স হ্রাস পায় তাকে বিপরীত আয় হিসাব বলে। যে হিসাবের ফলে আয়ের ব্যালেন্স হ্রাস পায় তাকে বিপরীত আয় হিসাব বলে। যেমন এক্সাম্পল যদি আমরা দেখি, বিক্রয় ফেরত বা বিক্রয় বাট্টা। দেখো, বিক্রয় যখন ফেরত দিয়ে দিবা বিক্রয়ের পরিমাণ হ্রাস পায়, তাহলে বিক্রয় ফেরত কি আয় হিসাব? না, এটা বিপরীত আয় হিসাব। কি হিসাব? বিপরীত আয় হিসাব। কি হিসাব? আবার বলো, বিপরীত আয় হিসাব। এরপরও হচ্ছে বিপরীত ব্যয় হিসাব। বিপরীত ব্যয় হিসাব কাকে বলে? যে হিসাবের ফলে ব্যয়ের ব্যালেন্স হ্রাস পায়। যেমন ক্রয় ফেরত, ক্রয় বাট্টা। তো ক্রয় ফেরতের ফলে ক্রয়ের ব্যালেন্স হ্রাস পায়, তো যেহেতু ক্রয় ফেরতের ফলে ক্রয়ের ব্যালেন্স হ্রাস পায়, ক্রয় ফেরত হচ্ছে বিপরীত ব্যয় হিসাব। ক্রয় একটা ব্যয়, ফেরত দিলে ক্রয়ের ব্যালেন্স হ্রাস পায়। লাস্ট যেটা দিয়ে আমরা ক্লাস শুরু করছিলাম, বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব, উত্তোলন। আচ্ছা, আমরা যদি উত্তোলন করি মালিকের দাবি বাড়ে না কমে?
স্যার উত্তোলন করলে মালিকের দাবি কমে। তাহলে মালিকের দাবি এটা কোন পক্ষ? স্যার ক্রেডিট পক্ষ। তো মালিকের দাবি যেহেতু কমে যাচ্ছে তাহলে উত্তোলন কি ক্রেডিট সাইডে থাকবে? না, উত্তোলন ডেবিটে বসবে, কারণ উত্তোলন করায় মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে। তাহলে উত্তোলন কি মালিকানা সত্ত্বের সমমুখে কাজ করছে না বিপরীতে কাজ করছে? উত্তর হচ্ছে বিপরীতে কাজ করছে, মালিকানা সত্ত্বকে হ্রাস করছে। তো যেহেতু মালিকানা সত্ত্বকে হ্রাস করতেছে, উত্তোলন হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব। একইভাবে আমরা বলতে পারি লভ্যাংশ প্রদান করলে শেয়ার হোল্ডারদের দাবি কমে যায়। তো যেহেতু শেয়ার হোল্ডারদের দাবি কমে যায়, লভ্যাংশ হচ্ছে বিপরীত শেয়ার হোল্ডারের সত্ত্ব হিসাব। শেয়ার হোল্ডারদের সত্ত্ব ক্রেডিট, তো বিপরীত শেয়ার হোল্ডারদের সত্ত্ব হিসাব হবে লভ্যাংশ। ঠিক আছে, তাহলে উত্তোলন করলে এক মালিকানা প্রতিষ্ঠানের মালিকের দাবি হ্রাস পায়, এই জন্য উত্তোলনকে বলা হয় বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব। যেহেতু মালিকানা সত্ত্ব ক্রেডিট, তাই উত্তোলন ডেবিট, কারণ উত্তোলন করলে মালিকানা সত্ত্ব কি পায়? হ্রাস পায়। ঠিক আছে, ওকে, দ্যাটস অল। এটা ছিল হচ্ছে তোমাদের সাথে আমার টপিকটা। এবার দেখো এই টপিক থেকে প্রিভিয়াস ইয়ারে কতগুলো প্রশ্ন হয়। বিপরীত সম্পত্তি কোন ধরনের জের প্রকাশ করে? ঢাবির প্রশ্ন। আমরা জানি বিপরীত সম্পত্তি নিশ্চিত কোন জের প্রকাশ করবে? ক্রেডিট জের প্রকাশ করবে। ঠিক আছে, এরপরের প্রশ্নটা আমরা একটু দেখি যে অবচয় সঞ্চিতি। এই প্রশ্নটার আরেকটা নাম আমরা বলতে পারি পুঞ্জীভূত অবচয়। স্যার দেখো এটা কতবার আসছে, হাউ মেনি টাইমস? দাবি 12-13, 3-4, 0-1-2, ইসলামিক বিশ্ববিদ্যালয়, রাবি সহ 17-18 ব্লা ব্লা আর অনেক জায়গায় আসছে, এইচএসসি সহ আসছে, এইচএসসি সহ। তো বিপরীত সম্পত্তি, পুঞ্জীভূত অবচয় বা অবচয় সম্পত্তি হচ্ছে একটা কি সম্পদ? একটা সম্পদ হিসাব না, প্রতি সম্পদ, কন্ট্রা অ্যাসেট বা বিপরীত সম্পদ বা প্রতি হিসাব বা বিপরীত হিসাব, বিপরীত বা প্রতি হিসাব। তাহলে বিপরীত বা প্রতি হিসাব কয়টা? 5টা। বিপরীত সম্পদ, বিপরীত আয়, বিপরীত ব্যয়, বিপরীত দায়, বিপরীত মালিকানা সত্ত্ব। ঠিক আছে, বুঝতে পারছি ক্লাসটা? একটু কষ্ট করে ফ্রেন্ডসদের সাথে ক্লাসটা শেয়ার করো। অ্যাকাউন্টিংয়ের এই মিশনে, যেখানে তোমাকে মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে অ্যাকাউন্টিংয়ের ভার্সিটি অ্যাডমিশনের গুরুত্বপূর্ণ টপিকগুলো কভার করে দেওয়া হচ্ছে। সো দেরি কি জন্য? দেখা হবে তোমাদের সাথে কোনো একদিন কোনো আবার ক্লাসরুমে, অফলাইন কিংবা অনলাইনে। আমাদের সিনিয়র ভাইয়া পেজ এবং আরাফাত অ্যাকাউন্টিং জোন পেজে দ্রুত যুক্ত থাকো এবং বাকি ক্লাসগুলোর জন্য রেডি থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।